সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের সত্যপক্ষ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আসুন শুরুতে আমরা একটি ভিডিও দেখে আসি। ওই তাদের গিয়ে একটা মেসেজ দিচ্ছে সবাইকে যে যা কিছু আছে সব তো বঙ্গবন্ধুর কথা এখন নকল করে। সবাই মানে আন্দোলন চালায় যাও, 2 দিন কন্টিনিউ করতে বললে আর এই গভর্নমেন্ট থাকবে না। হ্যাঁ, এটা সে সবাইকে বলছি। প্রিয় দর্শক, এই ভিডিওটির পাশাপাশি আসুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। This is the responsibility we take together. বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন ও সরকার পতনের মাস্টারমাইন্ড হিসেবে কে কাজ করেছে তার পরিচয় প্রকাশ করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। 24 সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের 79তম অধিবেশনের ফাঁকে ক্লিন্টন গ্লোবাল ইনিশিয়েটিভ লিডার্স স্টেজ অনুষ্ঠানে যোগ দিয়ে ডক্টর ইউনূস তার দীর্ঘদিনের বন্ধু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের সঙ্গে নানান বিষয়ে কথা বলেন। এক ফাঁকে সরকার পতনের মাস্টারমাইন্ড হিসেবে মাহফুজ আলম সহ সফর সঙ্গী 3 জনকে পরিচয় করিয়ে দেন। He is known as to be the brain behind the whole revolution. প্রিয় দর্শক, আপনারা দেখলেন জুলাই বিপ্লব নিয়ে শেখ হাসিনা তার বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যে কথাটি বলেছেন, তার বিপরীতে ডক্টর ইউনূস যে কথাটি বলেছেন তার মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য রয়েছে। এর মধ্যে কোন কথাটির ভিত্তি শক্তিশালী সেটি যদি আমরা বিবেচনা করি তাহলে আমরা বুঝতে পারব শেখ হাসিনা যেটি বলেছেন সেটি অধিকতর সত্য এবং ভিত্তি সম্পন্ন। আবার এমনটি হতে পারে যে ডক্টর ইউনূস যে কথাটি বলেছেন মাহফুজ সম্পর্কে, সে ব্যাপারে হয়তো শেখ হাসিনার গোয়েন্দা সংস্থা কোনো নজরই দেয়নি, তাদের নজরের অন্তরালেই অনেক বড় কিছু ঘটতে পারে। কিন্তু শেখ হাসিনার কথা মতো তারেক রহমান যে ধরনের মেসেজ দিয়েছিলেন সেখানে যে এক ধরনের দূরদর্শিতা এবং প্রজ্ঞার পরিচয় ফুটে উঠেছে তা তো আমরা জুলাই বিপ্লবের শেষ পরিণতি থেকে দেখতে পাচ্ছি। জুলাই বিপ্লবের সময় আমরা হয়তো বিএনপির কোনো নেতাকেই সেই আন্দোলনের দায় নিতে দেখিনি। তারা হয়তো তাদের নিরাপত্তার জন্যই সেই আন্দোলনের দায় নেওয়া থেকে বিরত ছিলেন এবং তারা সম্ভবত অনেকের মতোই ধরেই নিয়েছিলেন এই আন্দোলন কোনো অবস্থাতেই ফলপ্রসূ হবে না। সুপ্রিয় দর্শক, এদেশের অধিকাংশ মানুষের ভাবনার সাথে তাদের এই ভাবনার কিন্তু মিল ছিল। এই আন্দোলন যে এই পরিণতির দিকে যাবে সেটি যারা আন্দোলন করেছে তারাও কিন্তু ভাবেনি। তারা মূলত তাদের আত্মরক্ষার্থেই এক পর্যায়ে মরিয়া হয়ে উঠেছিল এবং সরকার যেভাবে নির্বিচারে তাদেরকে হত্যা করছিল তার প্রেক্ষিতে তাদের অভিভাবক এবং আত্মীয় স্বজনরা রাস্তায় নেমে এসেছিল। সে কারণে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন এই সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ, যার একটি অংশ হচ্ছে সাবেক সেনা কর্মকর্তারা। এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা যিনি পালন করেছেন তিনি হচ্ছেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। বিপ্লবের পরে যদিও তাকে নানা ধরনের ট্যাগ দেওয়া হয়েছে, কিন্তু সেই বিপ্লবের মুহূর্তে তিনি যে ভূমিকাটি পালন করেছিলেন সেটি ছিল কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা এবং সাধারণ সৈনিকদের জন্য এক গুরুত্বপূর্ণ মেসেজ। বিশেষ করে সেই ঝুঁকিপূর্ণ সময়ে তিনি যখন তার প্রোফাইল পিকচার লাল করে ফেলেছিলেন তখন অনেকেই এটিকে একটি অর্থবহ ইঙ্গিত হিসেবে দেখেছেন এবং নানা ধরনের দ্বিধাদ্বন্দ্ব ঘুচিয়ে তারা কিন্তু তাদের কর্তব্য স্থির করেছিলেন। আমরা যদি অকৃতজ্ঞ না হই তাহলে এ কথা আমাদের স্বীকার করতেই হবে যে তার প্রোফাইল পিকচার লাল করার পর থেকেই একের পর এক এমন ঘটনা ঘটতে থাকে যার ফলে তৎকালীন সরকারের পতন ত্বরান্বিত হয়। এক্ষেত্রে তারেক রহমান হয়তো একটি পূর্ব ধারণা করেছিলেন, কারণ
বিএনপির নেতৃত্বে অতীতে কিন্তু অনেক বড় বড় আন্দোলন সংগঠিত হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেগুলো কিন্তু সাফল্যের মুখ দেখেনি। তাহলে এই তরুণদের আন্দোলনে তারেক রহমান কিভাবে সাফল্যের মুখ দেখেছিলেন? এটি নিশ্চয়ই তার নিজস্ব প্রজ্ঞা এবং বিবেচনা বোধ থেকে। তার এই প্রজ্ঞা এবং দূরদর্শিতার সাথে বিএনপির অন্যান্য কেন্দ্রীয় নেতার হয়তো তেমন কোনো যোগসূত্র ছিল না, এবং সেই যোগসূত্র ছিল না বলেই তারা কোনো ধরনের ঝুঁকি নিতে চাননি, এবং যখন কোনো বক্তব্য বিবৃতি দিয়েছেন সেখানেও সেই নিরাপত্তার ঝুঁকিটির কথা মনে রেখে সে অনুযায়ী বক্তব্য বা বিবৃতি দিয়েছেন। এদিক থেকে আমরা ধরে নিতে পারি তারেক রহমান ছিলেন এই আন্দোলনের এক ধরনের মাস্টার মাইন্ড। কিন্তু বাস্তবতা হচ্ছে এই যে আওয়ামী লীগ শত শত মানুষের উপর গুলি চালিয়ে যে পরিস্থিতিটার সৃষ্টি করেছিল, এটি নিশ্চয়ই তারেক রহমানের পরিকল্পনার বিষয় নয়, এটি নিশ্চয়ই মাহফুজুর রহমানের পরিকল্পনার বিষয় নয়, এটি নিশ্চয়ই ডক্টর ইউনূসের পরিকল্পনার বিষয় নয়। 1971 সালের 25শে মার্চ কাল রাতে পাক হানাদার বাহিনী যদি এদেশের উপর এই ধরনের নির্মম হত্যাযজ্ঞ না চালাতো, তাহলে হয়তো মুক্তিযুদ্ধ সংগঠিত নাও হতে পারত। সেই 69-এর আন্দোলন কিংবা অন্যান্য আন্দোলনের মতো একটি পর্যায়ে গিয়ে তা স্তিমিত হয়ে যেত। কিন্তু যখন এদেশের মানুষের উপর এমন এক আক্রমণ পরিচালিত হয়েছিল যার জন্য অনেকেরই পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল, ঠিক একইভাবে 2024 সালে সরকার যে আক্রমণাত্মক ভূমিকায় গিয়েছিল এবং একদিকে বিচারের কথা বলে বাড়িতে বাড়িতে তল্লাশি চালাচ্ছিল, হলে হলে তল্লাশি চালাচ্ছিল, মেসে মেসে তল্লাশি চালিয়ে অনেকে গ্রেফতার করছিল, সেই পরিস্থিতিতে ছাত্রদের যখন কোনো বিকল্প উপায় ছিল না, তখনই কিন্তু তারা তারুণ্যের শক্তি নিয়ে মরণপণ সংগ্রামে অবতীর্ণ হয় এবং সেই বুলেটের সামনে গিয়ে অকাতরে নিজেদের জীবন বিসর্জন দেয়। যদি এই অকুত ভয় ছাত্রছাত্রীরা সেদিন এভাবে বুলেটের সামনে নিজেদের জীবন বিসর্জন দিয়ে টিকে না থাকতো, তাহলে কোনো অবস্থাতেই এই আন্দোলন সফল হতো না। সেখানে তারেক রহমানের দূরদর্শিতা প্রজ্ঞা যেমন ব্যর্থ হতো, তেমনি মাহফুজুর রহমানের কিংবা ডক্টর ইউনূসের কিংবা অন্য যারা এটাকে নিয়ে যে ধরনের পরিকল্পনাই করুক না কেন, তা ব্যর্থ হতো। এই আন্দোলনের সাফল্য মূলত নিহিত ছিল ঘটনার পরম্পরার মধ্যে, যেখানে এককভাবে কোনো দল বা কোনো নেতার কোনো কর্তৃত্ব ছিল না। আন্দোলনটি ছিল সর্বব্যাপী, তাদের কোনো ধরনের নেতৃত্বই ছিল না, না সমন্বয়করা তাদেরকে যথাযথভাবে নেতৃত্ব দিতে পেরেছে বা সংগঠিত করতে পেরেছে, না কোনো রাজনৈতিক দল সেটি পেরেছে। এটি ছিল একেবারে স্বতঃস্ফূর্ত একটি আন্দোলন, এবং ধাপে ধাপে সে আন্দোলন যে পরিণতিতে গিয়েছে সেটিও ছিল একেবারেই স্বয়ংক্রিয়ভাবে, এটি কারো নিয়ন্ত্রণেই ছিল না। এদিক থেকে শেখ হাসিনা মূলত যাকে প্রতিপক্ষ ভেবেছিলেন সেটি ঠিক আছে, তবে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিয়ে শেখ হাসিনার কিন্তু কোনো মাথা ব্যথা ছিল না, কারণ তারা সবাই ছিল প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তার অনুগত। তার একমাত্র ভয় ছিল তারেক রহমানকে নিয়ে, এবং তারেক রহমান মাঠ পর্যায়ে যে ধরনের একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিল, সেক্ষেত্রেই শেখ হাসিনার একটি ভয় ছিল, কারণ সেটি হয়তো তার পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন হতো। এ কারণেই তিনি জাহাঙ্গীর কবির নানকের সাথে এ ধরনের কথা বলেছেন। প্রিয় দর্শক, এটি হচ্ছে আমাদের সাধারণ বিশ্লেষণ। আপনারা হয়তো তার চেয়ে অসাধারণ বিশ্লেষণ করতে পারবেন, অসাধারণ সিদ্ধান্তে যেতে পারবেন। আমরা এই জন্যই আপনাদের কাছে জানতে চাচ্ছি, এই যে জুলাই বিপ্লবের যে মাস্টার মাইন্ডের কথা বলা হয়, যদি কেউ মাস্টার মাইন্ড হয়ে থাকে সেটি কে? সেটি কি মাহফুজুর রহমান, না তারেক রহমান, নাকি অন্য কোনো মাস্টার মাইন্ড এই ক্ষেত্রে সব কিছুকে নিয়ন্ত্রণ করেছে, যে মাস্টার মাইন্ডকে আমরা কেউ খালি চোখে দেখতে পারি না? সুপ্রিয় দর্শক, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।